অভিশপ্ত একটা গ্রাম। এখনো নাকি সেই সাহেবের বুট পরে আর হাঁটাফেরা করা, চলাফেরা করার আওয়াজ নাকি এখনো শোনা যায়। সারাক্ষণ যেন বাড়িতে আষ্টে গন্ধ, এত পুজো করছে, ধূপকাঠি জ্বালাচ্ছে, তাও আষ্টে গন্ধ যাচ্ছে না। 12 বছরের একজন ছেলে, তিনি রাত্রেবেলায় হঠাৎ সুইসাইড করেন। ওইটুকুনি বাচ্চা ছোট গিন্নি গায়ে আগুন লাগিয়ে সুইসাইড করে নিয়েছেন। তিনি না মনে হচ্ছিল যেন তিনি কোনো ঘোরে আছেন, তো মানে তার বডিটা যেন তার নিয়ন্ত্রণেই নেই। আর একটুখানি মানে একটু যদি দেশলাইয়েরও আগুন লাগে তাহলে দেখবি আমরা করে চিৎকার করি। সেখানে একটা মানুষ এতটা পুড়ে গেছে অথচ সে চিৎকার করেনি। এটা কতটা ক্রিপি না পুরো ব্যাপারটা, কতটা ভয়ানক পুরো ব্যাপারটা, যে দাউ দাউ করে একটা মানুষ জ্বলছে, সে কোনো আওয়াজ করছে না, সে চিৎকার করছে না। বন্ধুরা, আমি আপনাদের একটা গল্প বলি। আমার এক বন্ধু আছে, একেবারে সাধারণ পরিবার থেকে এসেছে। তার অবস্থা এমন ছিল যে নিজের পকেটে 1000 টাকার বেশি রাখতেই ভয় পেত, যদি শেষ হয়ে যায়। কিন্তু ওই 1000 টাকাই হয়ে গেল তার জীবনের টার্নিং পয়েন্ট। সে শুরু করলো পকেট ব্রোকারে। প্রথমে ডেমো অ্যাকাউন্টে দিনরাত প্র্যাকটিস, ইন্ডিকেটর শিখলো, সিগন্যাল বোঝার চেষ্টা করলো, ভুলও করলো, অনেক কষ্টও পেল। কিন্তু যখন রিয়েল অ্যাকাউন্টে প্রথম ট্রেড ওপেন করলো তখনই বুঝলো আসল টাকা দিয়ে আসলেই আসল ফিলিংস আসে। পকেট ব্রোকারে ট্রেডিং করা খুবই সহজ। মনে হচ্ছে মার্কেট উপরে যাবে, তাহলে গ্রিন বাটনে চাপ দাও। মনে হচ্ছে নিচে যাবে, তাহলে রেড বাটনে চাপ দাও। ঠিক হলে সঙ্গে সঙ্গে প্রফিট দেখাবে। চলুন আমি আপনাদের একটা লাইভ দেখাই। আমার মনে হচ্ছে গ্রাফটা নিচের দিকে যাবে, তাই চাপলাম রেড বাটন। একটু অপেক্ষা করি। দেখুন আমার অনুমান একদম ঠিক, প্রফিট হলো। এবার আসি বোনাসের কথায়। তুমি শুধু প্রোমো কোড GTAP দিয়ে ডিপোজিট করো আর সঙ্গে সঙ্গে পাবে 100% বোনাস। মানে ধরো তুমি 900 টাকা ডিপোজিট করলে অ্যাকাউন্টে দেখাবে 1800 টাকা। ডিপোজিট করা একদম সহজ, UPI কার্ড বা ক্রিপ্টোর মাধ্যমে। আর উইথড্র মাত্র 1 মিনিটে সরাসরি অ্যাকাউন্টে চলে আসে। এখানে তোমরা পাচ্ছ ট্রেডিং সিগন্যালস আর ইন্ডিকেটার্স, সিগন্যাল কপি করার সুবিধা, AI ট্রেডিং বট, চাইলে এক্সপার্ট ট্রেডারদের ট্রেড কপি করতে পারো, কয়েকটা ক্লিকেই ট্রেড চালু, আর একাধিক কারেন্সি, বিটকয়েন, ডলার সহ আরও অনেক অপশন। ভাবো তো, মাত্র 1000 টাকা দিয়ে শুরু করলে তুমি পাবে 2000 ব্যালেন্স। আমার বন্ধুর মতো যদি কষ্ট থেকে উঠে দাঁড়াতে চাও তাহলে আজই সুযোগ। এখনই পকেট ব্রোকার ডাউনলোড করো, প্রথম ট্রেড ওপেন করো আর নিজের জন্য নতুন একটা রাস্তা তৈরি করো। লিঙ্ক ডেসক্রিপশনে আর কমেন্টে পিন করা আছে। প্রোমো কোড GTAP ব্যবহার করতে ভুলো না। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতকথা লাইভ পডকাস্টের সম্পূর্ণ নতুন একটি এপিসোডে এবং স্পেশাল একটি এপিসোডে। তার কারণ আজকে আমার যে গেস্ট বেসিক্যালি খুব ছোট্ট মেয়ে, বাচ্চা মেয়ে একটা, কিন্তু কাজের দিক থেকে কিন্তু ও বাচ্চা নয়, কাজের দিক থেকে ও অনেকটা ম্যাচিওর এবং বড় হয়ে গেছে। তার কারণ আজকে আমার সঙ্গে রয়েছে অদ্রিজা। অদ্রিজা এসেছে বীরভূম থেকে। এটাই শুধুমাত্র কিন্তু ওর পরিচয় নয়, অদ্রিজার অনেক পরিচয় আছে। অদ্রিজা ইজ দি ফার্স্ট রাইটার অফ আমিষ, যার লেখা ঘটনার থেকে ইন্সপায়ার্ড হয়ে আমরা আমাদের মুভি আমিষ বানিয়েছি এবং আপনারা দেখে নিয়েছেন এতক্ষণে, এবং আপনাদের আশা করছি ভালো লেগেছে। আপনাদের রেসপন্স পেয়ে আমাদেরও খুব ভালো লেগেছে। এবং সেই সিনেমার যিনি প্রথম ড্রাফট লিখেছেন, যে প্রথম ঘটনাটা আমাদেরকে পাঠিয়েছিলেন, সেই হলো আমাদের অদ্রিজা। বাচ্চা মেয়ে প্রথম যখন ঘটনাটা পাঠিয়েছিল, কত নম্বর এপিসোডে ছিল তোর ঘটনাটা? 497 নম্বর এপিসোডে ছিল অদ্রিজার ঘটনা। এবং সেই ঘটনার উপর বেস করেই আমরা তৈরি করেছিলাম আমিষ। আমিষ ইজ বেসড অন আ ট্রু স্টোরি, যেটা অদ্রিজা আমাদেরকে পাঠিয়েছিল। এবং আজকেও অদ্রিজা আমাদেরকে বেশ কিছু ঘটনা বলবে। আমি প্রথমে একটা ঘটনায় যাব, তারপর তোর আমিষ রিলেটেড কিছু অভিজ্ঞতা, বা তোর প্রথম যখন তোকে বললাম যে তোর লেখা একটা ঘটনার উপর আমরা সিনেমা বানাচ্ছি, সেই অভিজ্ঞতা, সমস্ত কিছু তোর কাছ থেকে শুনবো আজকে। তার আগে প্রথম ঘটনাটা তোর কাছে শুনি, এবং তার আগে বলে দিই আপনারা এই পডকাস্টটিকে মিস করবেন না। প্রথম থেকে শেষ পর্যন্ত এই পডকাস্টটিকে যদি আপনারা দেখেন, তাহলে আপনারা আমিষের ভিতরের অনেক ছোট ছোট গল্প জানতে পারবেন। আপনাদের প্রিয় সিনেমা আমিষের ভিতরের ছোট্ট ছোট্ট যে কাহিনীগুলো থাকে, যেগুলো আমরা ফেস করি, সেগুলো জানতে পারবেন। এবং তার সাথে অদ্রিজার কাছ থেকে শুনতে পারবেন বেশ কিছু ঘটনা। সো লাইক করুন, মাঝখান থেকে কোথাও যাবেন না আজকে। একদম সমস্ত কাজ ফেলে রেখে আজকের পডকাস্টটি শুনুন। কানে হেডফোন দিয়ে হোক, মা বাবার সঙ্গে হোক, বন্ধুদের সঙ্গে হোক, বা একা, যেভাবে হোক শুনুন। এবং সাবস্ক্রাইব করুন এবং আমাদেরকে ঘটনা পাঠানোর জন্য 9875476704
এই নাম্বারে আমাদেরকে ভয়েস করে পাঠিয়ে দিন ঘটনা। সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন সেকশনে, সেখান থেকে আমাদেরকে খুঁজে পাওয়া খুবই সহজ। তো চলুন অদ্রিজার কাছে আজকে প্রথম ঘটনাটা শোনা যাক। একটা ঘটনা বল শুনি। তো ঘটনাটা ঘটে আমার এক বান্ধবীর বাবার ফ্যামিলির সাথে। আচ্ছা। তো বান্ধবীর নাম প্রিয়া। এর কি ছদ্মনাম? হ্যাঁ, এটা ছদ্মনাম ব্যবহার করছি। আচ্ছা। প্রিয়া হচ্ছে যে বড় দাদু তার নাতনি। আচ্ছা। এবং তার ছোট দাদুর ফ্যামিলির সাথে এই ঘটনাটা ঘটে। তো তার দাদু, মানে প্রিয়ার দুই দাদু? হ্যাঁ, দুই দাদু। তো তারা একই বাড়িতে বাস করতেন, কিন্তু বাড়িটা যেহেতু ইউ শেপের, তো মাঝখানে একটা পার্টিশন আছে এবং তাদের খাওয়া দাওয়া কিন্তু সব আলাদা, কিন্তু একই বাড়িতে বাস করতেন। এবার তার ছোট দাদু, তাদের বাড়িতে গোয়াল ছিল, গরু ছাগল এইসব ইত্যাদি ছিল। তো তার ছোট দাদু সব দেখাশোনা করতেন এবং বড় দাদু চাষবাস করতেন, গ্রামের লোকরা যেরকম করে। তো ঘটনাটা ঘটে সিউড়িতে। এবং তার আগে এই জায়গাটার একটা ব্যাক স্টোরি আছে, যে লোকে গুজব ছড়ায় তখনকার দিনে, সেই সময়টায়, যে এটা নাকি অভিশপ্ত একটা গ্রাম, কারণ কি এখানে খুব ভূতের উপদ্রব শোনা যেত সিউড়িতেই। তো কারণ কি, সেই জায়গাটা হচ্ছে একটা জমিদার মানে আমলের তখনকার জায়গা, এবং সেখানে সাহেবদের যাওয়া আসা ছিল। এবং সবাই বলে যে এখনো নাকি সেই সাহেবের বুট পরে আর হাঁটাফেরা করা, চলাফেরা করার আওয়াজ নাকি এখনো শোনা যায়। এবং পার্টিকুলারলি যে শুধু কোনো কোনো জায়গায় এরকম কিন্তু না, গোটা গ্রামে হয়তো সবাই রাত্রে শুয়ে আছে, তারা শুনছে যে তাদের বাড়ির আশেপাশে দিয়ে কোনো একজন বুট পরে কোনো একজন লোক হেঁটে হেঁটে যাচ্ছে। মানে এটা কি সিউড়ির আশেপাশের কোনো একটা গ্রাম? হ্যাঁ, সিউড়ির আশেপাশে কোনো একটা গ্রাম। এবার তো রীতিমতো ওখানকার গ্রামের লোকরা খুব ভয়েই থাকতো, এবং সবারই বাড়ির সামনে লাল রঙের কাপড় বেঁধে, ওগুলো কিন্তু ঝোলানোই ছিল সবার বাড়ির সামনে। মানে ওরা প্রিকশনস অলরেডি নিয়ে রাখতো আগে থেকে। এবং কিছু কিছু জন সেখানে ক্লেমও করেন নাকি তারা দেখেওছেন সে সাহেবকে রাতের অন্ধকারে, মানে নিমেষের মধ্যে দেখে তারা যেন সেই রাতের অন্ধকারেই তারা যেন মিলিয়ে যায়। এবার এক দুজন না, বেশ কয়েকজনকে এরকম গ্রুপ ক্রিয়েট করে হাঁটা চলা করতে দেখেছেন। পাশের গ্রামের যারা ছিল তারা এই গ্রামে আসতে খুবই ভয় পেত এই জন্য। তো এরা একটু আইসোলেটেড থাকতো এই গ্রামের বাসিন্দারা। তো ঘটনার একদম সূত্রপাতে আমরা একটা সিন শুনতে চলেছি যেটা খুবই প্যাথেটিক, যে প্রিয়ার ছোট দাদু, তার 3টে ছেলে, একজন 12 বছর, একজন 13 বছর, আর একজন একদম সদ্যজাত কোলের শিশু। তো সেই 12 বছরের একজন ছেলে, তিনি রাত্রেবেলায় হঠাৎ সুইসাইড করেন। ওইটুকুনি বাচ্চা তো গলায় দড়ি দিয়ে সুইসাইড করেন, এবং তার রিজন কেউই জানতে পারেন না। এবং বাড়িতে তো খুব শোকের। সুইসাইড করলো? হ্যাঁ, ওইটুকুনি বাচ্চা। বাড়িতে তো তখন শোকের ছায়া। তো তারপর ওর 2 দিনের মধ্যেই তার যে ভাই ছিলেন, যে 13 বছরের, তিনিও সুইসাইড করেন। ওর যে বড়টা ছিল, তো তিনি ওই সেম ভাবে গলায় দড়ি নিয়ে সুইসাইড করে নেন। তো পরপর এভাবে 2টো মৃত্যু তার মা নিতে পারেননি, ছোট ঠাকুমা নিতে পারেননি। তিনি তারপর থেকে একদম উন্মাদের মতো ব্যবহার করতে লাগলেন। তার যে সদ্যজাত যেই বাচ্চাটি ছিলেন তার খেয়াল তো দূরের কথা, তাকে খাবারও এক প্রকার দিতেন না। এবং বাড়ির লোকেরা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলো, যে তিনি নিজেকে খুব আইসোলেটেড রাখতে পছন্দ করতেন, কারোর সাথে কথা বলতেন না, অন্ধকার করে থাকতেন, এবং নিজের মনে যেন বিড়বিড় করে কারোর সাথে কথা বলতেন, এবং তুই তুই করে কথা বলতেন। তো সবাই ভাবতো যে রিসেন্টলি তো 2টো সন্তান হারিয়েছেন, তো তাই শোকে হয়তো কোনো মানসিক কারণে উনি এরকম করছেন, তো 1-2 মাসের মধ্যে ঠিক হয়ে যাবে। কিন্তু ঠিক হলেই হয়তো ভালো হতো, কিন্তু ঠিক হয়নি। তো এরপর যে ঘটনাটা ঘটে, যে একদিন তারা সবাই ঘুমোচ্ছেন এবং ছোট দাদু ঘুমোচ্ছেন রাত্রেবেলা, হঠাৎ দেখেন যে উঠে তার পাশে তার বাচ্চা এবং স্ত্রী, অর্থাৎ ছোট ঠাকুমা নেই। তো রাত্রেবেলা অত রাত্রে কোথায় গেছে, এবং তার যেহেতু একটা মানসিক তখন প্রবলেম চলছে, তো তিনি আর বুঝতে দেরি করেন না তার কোনো গন্ডগোল আছে। তো তিনি দরজার দিকে তাকিয়ে দেখেন দরজাটা খোলা, হাট করে। তো তিনি বাইরে বেরোন এবং বারান্দা বরাবর হাঁটতে থাকেন, এবং হাঁটতে গিয়ে তিনি লক্ষ্য করেন যে কোনো একটা মাটি খোঁড়ার আওয়াজ উঠছে। এবার এত রাতে বাড়ির ভেতরে মাটি কে খুঁড়বে? তো তিনি বারান্দার পাশে, খোলা বারান্দা, পিলার আছে আর মাঝখানে একদম খোলা, দেখা যাবে নিচে কি হচ্ছে না হচ্ছে। তো নিচে তাকান এবং তাকিয়ে দেখেন তাদের বাড়ির পিছনে যে গোয়াল ঘরটা আছে সেখানে তার স্ত্রী ছোট ঠাকুমা বসে মাটি খুঁড়ছেন এবং বাচ্চাটা পাশে শুয়ে আছে।
তার এবার আর 2 সেকেন্ডও ভাবতে সময় লাগলো না যে এরপর কি পরিণতি হতে চলেছে। এবার তিনি দৌড়ে নিচে যান এবং তিনি নিচে যখন পৌঁছেছেন তখন অলরেডি ওনার গর্ত খোঁড়া হয়ে গেছে। উনি বাচ্চাটাকে ওর মধ্যে ঢুকিয়ে দিয়ে এরকম করে মাটির উপরে দিচ্ছেন। তো তিনি তো রেগে যান এবং ঠেলে দিয়ে বাচ্চাটাকে কোলে নিয়ে নেন। এবার যেহেতু একদম কিছু সময়ের জন্য এটা হয়েছে, তো বাচ্চাটা সেরকম কিছু না হলেও তিনি রাগারাগি করে চিৎকার চেঁচামেচি করতে লাগেন এবং বলেন যে আরে তোমার মাথা খারাপ হয়েছে নাকি, এইটুকুনি বাচ্চা, কি হচ্ছে এইসব। এবং বাচ্চাটা তখন কাঁদতে লাগে ওইসব আওয়াজ শুনে এবং তার পরিবারের লোকরাও তখন উঠে পড়েন এবং উঠে পড়ে সঙ্গে সঙ্গে নিচে আসেন এবং বলেন যে কি হয়েছে বলতে বলেন। তো বলেছে এই কাণ্ড করেছে, তোমার পাগল হয়ে গেছে, এরকম রেগে গেছেন খুবই। তো তার বাড়ির লোকেরা তাকে সাজেস্ট করেন যে ঠিক আছে তাহলে আজকে বাবুকে আমার কাছে থাকতে দে, তোরা যা শো, সকালবেলা দেখা যাবে। এবার তাই হলো। কিন্তু এসবের মধ্যেও লক্ষ্য করার জিনিস একটা হলো যে ছোট দিদা, যে ছোট ঠাকুমা, এত ঝামেলা হলো বাড়িতে, ওরা সবাই যাচ্ছে তাই বলছে, সে কিন্তু খুব স্বাভাবিক আছে, যেন কিছু হয়নি। মানে তার যে নিজের সন্তানকে তিনি এরকম করতে যাচ্ছিলেন, আর তিনি না মনে হচ্ছিল যেন তিনি কোনো ঘোরে আছেন। তো মানে তার বডিটা যেন তার নিয়ন্ত্রণেই নেই আর। সো এরকম একটা অদ্ভুত ঘটনা ঘটে এবং তারা রাত্রে সেই রাতটা কোনোভাবে কাটায় এবং পরের দিন সকালে আর এ ব্যাপারে কোনো কথা তারা বলেননি। শুধু ছোট দাদু বলেন তার ভাইয়ের স্ত্রীকে, মানে বড় ভাইয়ের স্ত্রীকে, যে তুমি একটু চোখে চোখে রেখো, আজকে আমাকে যেতে হবে একটা কাজের জন্য, এই বলে তিনি বেরোন। তখন ছোট ঠাকুমা বাচ্চাটাকে খাওয়াচ্ছিলেন। তিনি বেরোন এবং তার 1 ঘন্টা পর তার কাছে খবর যায়, একজন শ্রমিক তাদেরই খবর যায় যে বাবু তাড়াতাড়ি বাড়ি চলুন, ছোট গিন্নি গায়ে আগুন লাগিয়ে সুইসাইড করে নিয়েছেন। এবার এটা শুনে তো তার মানে একদম মাথায় বজ্রাঘাত পড়লো যে এটা কি করে সম্ভব, 1 ঘন্টা আগে তো ঠিকই ছিল। তো তিনি দৌড়ে যান বাড়িতে এবং কান্নায় ভেঙে পড়েন। তো তিনি ভাবতে থাকেন কি তাহলে বাচ্চাটার এবার কি হবে, বাচ্চাটা সদ্য কি তাহলে করেছেন। তো এই কথাগুলো ভাবতে, মানে বাচ্চাটার কথা ভাবছে যে বাচ্চাটাও কি ওনার সাথেই মরে গেছে নাকি। তো কারণ কি ওনার মানসিক অবস্থা তো ঠিক ছিল না, তো এটাই হওয়ার মানে সম্ভাবনা ছিল, বাচ্চাকে নিয়েই উনি অ্যাটেম্প্ট নেবেন করেছেন। তো ওই জন্য তিনি সঙ্গে সঙ্গে দৌড়ে যান এবং বাড়িতে গিয়ে দেখেন যে তার স্ত্রী মানে একদম একটা মানুষের যেরকম আকার তার থেকে 2 ডবল একদম কমে ছোট বাচ্চার মতো হয়ে শুয়ে আছেন কলা পাতার উপর। এবার তিনি তো কান্নায় ভেঙে পড়েন এবং বাচ্চাটার খোঁজ খবর নেন। তখন বলে বাচ্চাটা ঠিকঠাক আছে। তো তিনি যখন জিজ্ঞেস করেন তখন তার মানে বড় ভাইয়ের স্ত্রী বলেন, মানে প্রিয়ার ঠাকুমা বলেন যে আমি স্নান করতে গেছিলাম এবং ছোট তো খাওয়াচ্ছিল বাচ্চাটাকে, তো আমি স্নান করতে যাই, হঠাৎ আওয়াজ চিৎকার চেঁচামেচি শোনা যায়। এবার তখন যখন আমরা উপরে গিয়ে দেখি তখন দেখছি অলরেডি অনেকটাই পুড়ে গেছে। মানে তারা বুঝে যায় যে এবার আর বাঁচানো সম্ভব নয়, কিন্তু অলরেডি অনেকটা পুড়ে গেছে। এবার তখন সে নাকি চিৎকার করে করে বলে যে আমি নিয়ে যাব, আমি ওকেও নিয়ে যাব, আর ওরা আমাকে নিয়ে যাচ্ছে। তো এটা ভারী আশ্চর্যকর ব্যাপার যে একটা মানুষ যখন পড়ে তখন নিশ্চয়ই সে 2-3 সেকেন্ডের মধ্যেই পুড়ে যাবে না, বেশ অনেকক্ষণ সময় লাগবে। কিন্তু ততক্ষণ কিন্তু উনি চিৎকার করেননি কোনো। এবার ততক্ষণ যদি চিৎকার করতো তাহলে তো তাকে বাঁচানো যেত, কিন্তু তিনি তো করেননি। একদম যখন 80% অ্যাবাভ পুড়ে গেছে সেই টাইমটা তিনি চিৎকার কি করেই বা করছেন। আর মানে এটা ভেবেই তো অবাক লাগছে যে মানে আমাদের গায়ে একটুখানি মানে একটু যদি দেশলাইয়েরও আগুন লাগে তাহলে দেখবি আমরা করে চিৎকার করি। সেখানে একটা মানুষ এতটা পুড়ে গেছে অথচ সে চিৎকার করেনি। এটা কতটা ক্রিপি না পুরো ব্যাপারটা, কতটা ভয়ানক এই পুরো ব্যাপারটা, যে দাউ দাউ করে একটা মানুষ জ্বলছে, সে কোনো আওয়াজ করছে না, সে চিৎকার করছে না। পুরো ব্যাপারটাই তো ভৌতিক। তারপর এবং যখন চিৎকারটা করেন তখন তো এই স্পেসিফিক লাইনগুলো বলেন যে ও আমাকে নিতে আসছে আর আমি এদেরকে ছেড়ে যাব না। তো এই ধরনের কথাবার্তা বলেন এবং তিনি যখন এগুলো বলেন তো ইনিও কান্নায় অলরেডি ভেঙে পড়েছেন। বাড়িতে পরপর 3টে অপঘাতে মৃত্যু এবং গোটা ঘটনাটা ঘটে কিন্তু ঠাকুর ঘরে, ঠাকুর শুদ্ধ তিনি কিন্তু পুড়ে গেছেন। তো একদম ঘোর অমঙ্গল যাকে বলে। গ্রামের লোকেরা প্রায় ওনাদেরকে মানে আইসোলেটেডই রেখেছেন, কোনো তাদের সাথে যোগাযোগ নেই, পাড়া প্রতিবেশী যারা কোনো যোগাযোগ নেই এবং কোনো হেল্পও ইভেন করেননি তাদেরকে। সেই টাইমটা একটা টাফ টাইম গেছে তাদের উপর। তো এরকম হয়। তারপর থেকে প্রিয়ার ঠাকুমা এবং দাদু বলেন যে আচ্ছা তোর ছেলেটা আমার কাছে থাকবে, আমার কাছেই মানুষ হবে। এবং সত্যি তিনি মানে একদম মাতৃরূপেই তাকে মানুষ করেছেন এবং খুব
স্নেহ করতেন। এবং তারপর থেকে এটাই যেহেতু সিদ্ধান্ত নেওয়া হয়, তো বাচ্চাটাও এবার ওদের বাড়িতেই মানুষ হতে থাকে। এবং এই দুর্ঘটনা ঘটার ঠিক 2 দিনের মধ্যেই আবার মানে তাদের বাড়িতে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। যেমন কেউ হয়তো শুয়ে আছে রুমে, সেরকম মানে তাকে মনে হচ্ছে যেন কেউ ঠিলে ফেলে দিচ্ছে এবং তিনি পড়ে যাচ্ছেন রীতিমতো। অথচ শোয়ার ঘর হয়তো কোনো সময় গুছিয়ে রাখা হয়েছে এবং দেখছেন যে ওটা একদম উলট পালট করা হয়ে গেছে। খাবার দাবার পচে যাচ্ছে, গন্ধ হয়ে যাচ্ছে এবং বাড়িতে সারাক্ষণ যেন কোনো একটা আষ্টে গন্ধ, মানে সারাক্ষণ যেন বাড়িতে আষ্টে গন্ধ। এত পুজো করছে, ধূপকাঠি জ্বালাচ্ছে, তাও আষ্টে গন্ধ যাচ্ছে না। তো একদিন দুপুরবেলার ঘটনা এটা। তখন ওই কাকাটা, মানে কাকাই হচ্ছে তো ওর বাচ্চাটা, তখন হয়তো 1-2 মাসের হবে হয়তো। তো সে খাটে শুয়ে আছে এবং প্রিয়ার ঠাকুমা সেও খাটে শুয়ে আছে এবং শুয়ে থাকতে থাকতে তার চোখ লেগে যায়, বড় ঠাকুমা। তো তার চোখ লেগে যায় এবং তিনি ঘুমিয়ে যান। হঠাৎ করে তিনি একদম জোর আঘাতে মাটিতে পড়ে যান এবং উঠে যখন তাকিয়ে দেখেন, তখন দেখছেন কোনো একটা কালো অবয়ব তার বাড়ির পিছনে, দরজা ছিল রুমটার পিছনে, তো সেই দরজা দিয়ে সাট করে বেরিয়ে যান এবং তিনি লিটারালি উপভোগ করেন যে কেউ যেন তাকে লাথি মেরেই ফেলে দিয়েছে, বুঝতে পারেন। এবং বাচ্চাটা খাটের উপর বসেই আছে। এবার এই ঘটনাটা ঘটার পর তিনি ভয় পেয়ে যান এবং তার থেকেও বড় ব্যাপার যে তার আঘাতটা এতটাই মানে ক্রিটিক্যাল হয়ে যায় যে তিনি 2-3 সপ্তাহ তো উঠতেই পারেন না খাট থেকে, বেশ জোরে, প্রচন্ড জোরে। তো এবার ওরকম হয়, এবার ডাক্তার দেখানো হয়, কিন্তু তাতেও কোনো মানে কিছু হচ্ছিল না। তো তাই জন্য তাকে মানে প্রায় অনেক সপ্তাহই তিনি খাটেই সবকিছু করেছেন। এবং তার মাঝে তিনি যখন একটু একটু সুস্থ হতে লেগেছেন, সেদিন আর কি দুপুরবেলার ঘটনা যে তিনি খাটে শুয়ে আছেন এবং বাচ্চাটা মাটিতে বসে খেলছে এবং তার পিছনে মানে বাচ্চাটার পিছনে একটা স্ট্যান্ড ফ্যান ছিল যেটা চলছিল, তখন গরমের টাইম। তো এবার হঠাৎ ঠাকুমা লক্ষ্য করে যে স্ট্যান্ড ফ্যানটা চলতে চলতে মানে একটা বিকট আওয়াজ দিয়ে বন্ধ হয়ে বাচ্চাটার ঘাড়ের উপর পড়ে যায়। এবার যখন পড়ে যায় তখন যেন সেই রুমটাতে একটা তাণ্ডবের মতো একটা হাওয়া বইতে থাকে এবং তারপর জানলাটা বন্ধ খোলা এরকম হতে থাকে। তো এই দৃশ্য তিনি নিজের চোখে দেখছেন, কোনো ভুল মানে কোনো ব্যাপারই নয় এসব। তো পড়ে যায় এবং বাচ্চাটা রীতিমতো কাঁদতে শুরু করে। এবার ঠাকুমাটার তো কোমরে ব্যথা, এবার সে তো নিজে উঠে গিয়ে যেতে পারছে না, তো তিনি চিৎকার করছেন। তখন ছিল এই প্রিয়ার দাদু, তখন বাড়িতে ছিলেন সেই সময়, এবং তিনি উঠে এসে বাচ্চাটাকে কোলে নেন। তো বাচ্চাটা সেরকম কোনো আঘাত না লাগায়, কোনো সেরকম ব্যাপার হয়নি ক্রিটিক্যাল। কিন্তু এই ঘটনা তিনি তার স্বামীকে তখন বলেন যে এসব হয়েছে। তো দাদু এটা শুনে আর বুঝতে বাকি থাকে না যে তার মানে বাড়িতে কিছু একটা ভৌতিক ঘটনায় ঘটছে, মানে এটা কিন্তু কোনো মানে সিম্পল কোনো জিনিস নয়। তো তারা ঠিক করে যে ঠিক আছে, যখন এরকম কিছু হচ্ছে তাহলে আমরা আমাদের পরের গ্রামে একটা কালী বাড়ি আছে, তাহলে সেখানে একবার দেখিয়ে আসি, একবার জেনেই আসি, পুজো তো দেওয়া যাবে না 1 বছর, তো একবার জেনে আসি কি হচ্ছে না হচ্ছে, একবার প্রসাদ ফুল এগুলোও নিয়ে আসবো, তাতেও যদি একটু হয় সলভ কিছুটা। তো তখন এই ছোট দাদু বলে আচ্ছা বেশ, তোরা যা, আমি থাকছি বাড়িতে, কারণ কি অত বড় বাড়ি, গরু ছাগল আছে, একা তো রাখা যাবে না, তখনকার দিনে চোর ডাকাতেরও খুব প্রবলেম ছিল। তো এটাই সিদ্ধান্ত হয় যে ওরা যাবে, ইনি যাবেন না। এবং তারা ডেটও ফিক্স করেন এবং তারা ঠিক করে যে সকালবেলার দিকে বেরিয়ে যাব এবং দুপুর 3-4টের দিকে ব্যাক করে যাবেন। এবার ঠিক আছে, তো তারা যান এবং তারা যাওয়ার ঠিক 2-3 ঘন্টা পরই মানে মুষলধারে বৃষ্টি নামে, মানে একদম এটা আনএক্সপেক্টেড ছিল যে বৃষ্টি হবে। এবার এত বৃষ্টি মানে গ্রামের জায়গা, এবার 1 হাঁটু করে জল জমে গেছে এবং প্যাচে কাদা টাদা ওইসব। তো তার জন্য তো ওদের বাড়ি ফিরতে লেট হয়, মানে প্রায় 9টা 9:30 এরকম বেজে যায়। এবার গ্রামের সাইডে কি 8টার পরে ওদের গভীর রাত হয়ে যায়, ওরা ঘুমিয়ে পড়ে এবং না ঘুমালেও বাড়ির বাইরে কেউ থাকে না। তো উনি 9টা 9:30 করে বাড়ি ফিরেছেন এবং বাড়ি ফিরে ছোট দাদুকে ডাকছেন প্রসাদ দেবেন বলে। এবার ছোট দাদু সাড়া দিচ্ছে না। এবার ওদের সাইডটাও দেখা হলো, এদের সাইডটাও দেখা হলো। বললাম ইউসেফ বাড়ি, মাঝে পার্টিশন, দুটো সাইডেই নেই। তো উনি ভাবেন যে বড় ঠাকুমা ভাবেন যে তার মানে ছোট দাদু হয়তো গোয়ালে আছেন। এবার তিনি ভাবেন যে ঠিক আছে গোয়ালে আছে, আমি গোয়ালে গিয়ে প্রসাদটা দিয়ে আসি। তো তিনি 1 হাতে হারিকেন তার আর 1 হাতে প্রসাদ এবং ছাতাটা ধরে আছেন এবং ধরে এসে গোয়াল ঘরের সামনে এসছেন যখন, তখন নাম ধরে ডাকছেন, তিনি তাও সাড়া দিচ্ছেন না। এবার এসে তিনি একটু দাঁড়িয়ে আছেন যে
কি ভিতরে কে আছে এরকম করে দেখার জন্য। তো তখন দেখছেন যে নিচে লাল রঙের কোনো তরল জাতীয় জিনিস বেয়ে বেয়ে এসে বৃষ্টির জলের সাথে মিশে যাচ্ছে। তো তিনি খুব রেগে যান, তার মানে পাশের কুকুরটা নিশ্চয়ই এসছে আবার বাছুরগুলোর সাথে ঝগড়া করেছে। তো এই বলে তিনি মুখটা মানে একটু রেগে বিষ করতে করতে চলে যান যে এবার ওর কুকুরটার ব্যবস্থা একটা হবেই। তো উনি গিয়ে দেখেন যে দাদু যিনি ছিলেন তিনি মানে দু হাতে ভর দিয়ে এবং উবু হয়ে বসে, তার মাথাটা মাটিতে পড়ে এবং তিনি উবু হয়ে বসে আছেন। এবং মানে তার ফেশিয়াল এক্সপ্রেশন যখন তিনি দেখছেন হাঁ করে আছেন এবং চোখগুলো যেন ঠিকরে বেরিয়ে আসছেন, আর মানে রক্তর যেন বন্যা হয়ে গেছে ওই জায়গাটা। মাটিতে পড়ে আছে মানে মাথাটা কেটে মাটিতে পড়ে আছে এবং তার শরীরটা একটা জায়গায় হেলান দিয়ে ঠাসানো আছে। সেই জায়গাটা হচ্ছে যেখানে গরুর ঘাস কাঠ এগুলো কাটা হয়, একটা মেশিন, গোল মেশিন, সেখানে দুটো ব্লেড আছে, সেটা ঘোরালে ওগুলো কেটে পড়ে খড় ঘাস এগুলো, এবং তার মাথাটা তার পাশে পড়ে আছে। এই দৃশ্য দেখে তো তিনি আর নিজেকে সামলাতে পারেন, মানে উনি বডিটা উবু হয়ে রয়েছে ওই মেশিনটার সামনে আর মাথাটা তার পাশে পড়ে আছে। এবং এই দৃশ্যটা তো ভেবে কাটা দিচ্ছে শুনে, মানে তাহলে উনি দেখেছেন, তাহলে ভাবো। এই দৃশ্য তিনি দেখেন এবং দেখে আর নিজেকে সামলাতে পারেননি। আপনি দেখতে পাচ্ছেন এই পুরো ঘটনাটা শোনার সাথে সাথে? আমি কিন্তু পুরো ঘটনাটা শোনার সাথে সাথে দেখতে পাচ্ছি ওই একটা গোয়াল ঘর, সেই গোয়াল ঘরের ভেতরে একটা মেশিন, সে মেশিনটার সামনে পুরো রক্তাক্ত অবস্থায় একটা বডি, সে উবু হয়ে রয়েছে আর তার মাথাটা সাইডে পড়ে রয়েছে। কতটা গোর, কতটা ভায়োলেন্ট এই পুরো দৃশ্যটা, যদি আপনারা কল্পনা করে একবার দেখতে পারেন তাহলে আমার মনে হয় এই ঘটনাটা আপনারা যখন শুনবেন, আরও গভীরে যাবেন, তখন আরও আপনাদের বেশি ভয় লাগবে। তারপর কি হলো? তো তিনি মাথা ঘুরে সেখানে পড়ে যান এবং যখন তার জ্ঞান ফেরে তখন দেখেন যে অলরেডি তার মানে ছোট দাদুকে নিয়ে যাওয়া হয়ে গেছে দাহ করার জন্য। এবার তিনি যখন জিজ্ঞেস করেন যে কি হয়েছিল, তো বাড়ির লোকেরা আর এই ব্যাপারে কথা বলতে চাননি, তো বলেননি। এরপর মানে অলরেডি 4 জনের কিন্তু অপঘাতে মৃত্যু হয়ে গেছে, বাকি থাকলো ছোট। বাড়ির লোকরা কি মানে জানতো যে ছোট দাদু কি করে মারা গেছেন, কি ওটা জানতো না? জাস্ট ওই অবস্থাতেই দেখেছে। এবার তার আলোচনার আর কিছু ছিলই না, কি করবে এবার। কারোর তো ঘরে ঢোকারও মানে কোনো ব্যাপার না, কারণ কি ঘর তো লাগানো ছিল। একটা সাইড থেকে যেটা ওরা ঢুকতো সেটা হচ্ছে পিছন দিকের গেট। এবার ওই গেটটাতেই ওরা ঢোকা বেড়া করতো। এবার এটা সবাই জানতো না যে ওটা খোলা থাকে সবসময় সেই টাইমটাতে। তো এবার ঘরে ঢোকারও কোনো কথা নেই। আর ঘরে যদি কেউ ঢুকেও তাহলে ওরকম করে তো কাউকে মারবে না নিশ্চয়ই গোয়াল ঘরে গিয়ে। তো ওই জন্য এবার এই ব্যাপারে আর কি বলবে। এবার তখন সবাই সাজেস্ট করলেন ওনাদেরকে যে এটা তো মনে হচ্ছে না কোনো স্বাভাবিক মৃত্যু বলে, তো তোমাদের উচিত যে কাউকে দেখানোর জন্য কোনো তান্ত্রিক প্রকৃতির, তো ডিলে করে দেয় ওরা। এটা ওদেরও একটু ব্যাপার আছে, তো ওরা ডিলে করে দেয়। এবং তাই জন্য তারপর বেঁচে থাকলো ওই ছোট্ট বাচ্চাটা। তো হঠাৎ একদিন দেখেন যে তাদের বাড়িতে একটা জায়গা মানে দেওয়াল এক জায়গায় চটা ছিঁড়ে গেছে। এবার হঠাৎ করে চটা ছিঁড়ে যাওয়ার তো কোনো ব্যাপার নেই, চটা ছিঁড়ে গেছে। এবার ওরকম করতে করতে দেখছেন যে দেওয়ালটাতে চটা ছিঁড়েছে সেই দেওয়ালের গোটা অংশটাই একদিন দুপুরবেলা একদম হুড়মুড়িয়ে ভেঙে পড়ে যায়। মানে বাড়ির পুরো এক সাইডে, ওদের সাইডটাই অবশ্য মানে ওই ছোট দাদুদের সাইডটাই ওরকম পড়ে যায়। এবার ওটা তো রেনোভেশন করাতেই হবে। তো তখন এরা ঠিক করে যে এবার যে ঘটনাগুলো এবার খুব বেড়ে গেছে, এবার মনে হয় এবার একটা সিরিয়াস কাউকে দেখাতে হবে, কারণ কি তিনি যে কালীবাড়িতে পুজো দিয়ে এসছেন তো সেখানে কিছু হয়নি। অথচ সেই কালীবাড়ির মানে তোমার কালীবাড়িতে গিয়ে ওরা মানত করে কিন্তু এই যে ছেলে টেলে এরা সব, কারণ কি এর আগে কিন্তু ওদের কোনো ছেলে বাঁচতো না, মানে 1 মাস 2 মাস হতো, তারপর কিন্তু মারা যেত সবাই হঠাৎ কোনো কেউ রোগ ছাড়া, অথচ কেউ এমনি মারা যেত। তো এই একটা হিস্ট্রি কিন্তু ওদের ফ্যামিলিতে ছিল। তো এরপর তোমার এক ঠাকুমা এবং দাদু ঘুমোচ্ছিলেন এবং কাকু হচ্ছে মাঝে শুয়েছিলেন এবং তার বাকি সন্তানরা পাশে শুয়েছিলেন। তো হঠাৎ মাঝরাতে বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায় এবং তারা উঠে দেখছেন যে এই কাকু দরজার চৌকাঠে পড়ে আছেন এবং তিনি রীতিমতো কাঁদছেন, এবং এমন কাঁদছেন যে তার গোটা শরীর মুখ একদম লাল, ফুলে টুলে একদম একাকার। তো তিনি ভাবছেন যে যদি পড়ে যায়, একটা বাচ্চা মাঝখানে আছে শুয়ে,
সে কি করে পড়ে যেতে পারে ওই দরজার চৌকাঠে গিয়ে? সে তো নিশ্চয়ই পড়ে যাবে, মানে খাটের আশেপাশেই থাকবে এবং পড়ে যাবেই বা কি করে? দুজন অলরেডি সাইডে আছেন, বালিশ টালিশ সেফটি তো নিশ্চয় ছিল তখন, তো তারাও অবাক হয়ে যায় যে কি করে পড়ে যেতে পারে এরকম ভাবে। তো তারা রীতিমতো বাচ্চাটাকে তোলে এবং তুলে দেখে যে কি হয়েছে নাকি, কিন্তু বাচ্চাটা কিন্তু সেদিন রাতে সারা রাত বলতে পারলে মানে কেঁদেই গেছে এবং ভোরের দিকে তার চোখ লেগে যায়, মানে কেঁদে কেঁদে হাঁপিয়ে এক প্রকার ঘুমিয়ে গেছে। তো এরপর ডাক্তার দেখানো হয়, কিন্তু তাও বাচ্চাটা খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং খুব ভুগতে থাকে রীতিমতো। খাওয়া দাওয়া একদম বন্ধ, মানে এটা কাকু দেখেছে খাওয়া দাওয়া একদম বন্ধ এবং খুব ভুগছে। এবার হঠাৎ এক সপ্তাহর মধ্যেখানে সেই ছোট বাচ্চাটা, মানে কাকু যেটা হচ্ছে ছোট দাদুর একমাত্র ছেলে যিনি বেঁচে ছিলেন, তিনিও মারা যান। এই এক সেকেন্ড, মানে ছোট দাদুর যে ছোট বাচ্চাটা ছিল ও বেসিক্যালি কাকু আর কি। মানে কাকু পড়ে আছে মানে হচ্ছে বড় কোনো কাকু নয়, ওই ছোট বাচ্চাটা আর কি পড়েছিল এবং সেটা বাড়ির লোকেরা দেখেছে। এটা একটু ক্লিয়ার করে দেওয়া উচিত। সেটা হচ্ছে যে ছোট দাদুর যে ছেলে, মানে যেই ছেলেটা লাস্ট অব্দি বেঁচে ছিল, ওই তো বেসিক্যালি সম্পর্কে কাকু হয়। তো কাকু মানে আমরা জেনারেলি ভাবি বড় কোনো ভদ্রলোক হবে, হয়তো ওরকম নয়। ছোট যে বাচ্চাটা ছিল ওই রাত্রিবেলাতে ওই ঘরের যে চৌকাঠ ছিল, চৌকাঠের মধ্যে পড়ে কাঁদছিল এবং কাঁদতে কাঁদতে হাঁপিয়ে একসময় ঘুমিয়ে গেছে এবং ওকে ডাক্তার দেখানো হয়েছে এবং তারপর সেই মানে ছোট বাচ্চাটা মারা যায় 7 দিনের মধ্যে মারা যায়। কি কেন মারা গেল কোনো রিজন নেই, তবে ডক্টররা বলছেন যে ইন্টারনাল কোনো সমস্যা, ক্লটিং এর জন্য হয়তো হয়ে গেছে। কিন্তু এবার তখনকার দিনে চিকিৎসা ব্যবস্থা তো অত উন্নত ছিল না, তো ওই জন্য মারা যান তিনি। এবার তারপর থেকে এই নিয়ে যখন মারা যান তখন ছোট দাদুর বংশটা একদম নির্বংশ হয়ে যায়, আর কেউ বেঁচে নেই ওদের ফ্যামিলিতে, শুধু এনারা সবাই মরে গেছে। এবার এদের পক্ষেও তখন বেঁচে থাকাটা খুবই কষ্টকর হয়ে যাচ্ছিল ওই বাড়িটার মধ্যে, কারণ কি এরকম অদ্ভুত ঘটনা কিন্তু তখনও থামেনি, হয়েই যাচ্ছে। যে বাড়িটায় থাকেন সেই বাড়িতে ধরুন এরকম 4 জন একটা কোনো ফ্যামিলি রয়েছে বা কোনো ভাড়া বাড়িতে রয়েছেন, সেখানে আপনি জানেন বাড়িটার হিস্ট্রি বা বাড়িটার মধ্যে কি ঘটছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে ওই বাড়িতে থাকাটা আপনার পক্ষে কতটা দুঃসহ হয়ে উঠতে পারে একবার সেই কথাটা ভেবে দেখুন। তারপর একদিন হয় যে এইসব ঘটনা তো ছড়িয়ে যেতেই থাকে, যে তার মানে ওই বাড়িটাই মেন কালপ্রিট, বড় দাদুরাও এটা তখন ধরে নিতে থাকে। তো ওই জন্য ওরা ঠিক করে যে বাড়িটারই বিছে দিয়ে ওরা অন্য কোথাও চলে যাবে, শহরে চলে যাবে। তো সেই প্রস্তুতি নেয় তারা এবং সেই জমিটা কেউ কিনতেও চায় না, তো ওরা ভাবে যে এটা পরিত্যক্ত করেই এবার যেতে হবে, আর কোনো অপশন নেই। এবার একদিন দুপুরবেলার ঘটনা, হঠাৎ মানে সবাই তখন বাড়ির রুমে রেস্ট নিচ্ছে, হঠাৎ একজন বৃদ্ধ মহিলা সাদা বস্ত্র পরে থলে একটা কাঁধে থলে নিয়ে আসছেন ভিক্ষা করতে। তো এসে দরজা ঠকঠকায়, তো কেউ খুলতে চায় না প্রথম দিকে, আবার 2-3 বার দরজা ঠকঠক করে এবং তারপর এই যে বড় দিদা ছিলেন তিনি দরজা খোলেন এবং তাকে একটু চাল এবং আলু দেন এবং চাল এবং আলু দিয়ে তাকে বলেন যে আপনি এসছেন এতদিন পর। তিনিও অবাক হয়ে গেছে, তার বাড়িতে কেউ আসে না এইসব ঘটনা ঘটার পর। এর আগে কিন্তু ইনি ভিক্ষা করতে এসেছেন 1-2 বার। আচ্ছা, চীনা ভিখারি। হ্যাঁ, চীনা ভিখারি, কিন্তু এই এত মাস কিন্তু তিনি আসেননি, তো তার অবাক লাগে একটু। তো তিনি বলেন যে আপনি এসছেন এতদিন পর? বলছে হ্যাঁ মা, আমার শরীরটা একটু ভালো ছিল না, তো শুনলাম সব ঘটনা, তো এই ব্যাপার এইসব বলে ওরা কিন্তু দুজনের মধ্যে অনেকক্ষণ ধরে গল্প করেছে যে শুনলাম যে এই হয়েছে, খুব খারাপ একটা ব্যাপার, তো তোরা যান একবার, ওই তাদের পাশের গ্রামে একটা শ্মশান আছে, তো সেখানে যা, সন্ধ্যাবেলাতে ও থাকবে, দেখবি উনি থাকবেন, এরকম করে বলেছে। তো বলছে কে থাকবে? বলছে ওই তো চিনিস না, ওই ওখানে একজন তান্ত্রিক প্রকৃতির আছে, যিনি মানে ছাইটাই মেখে থাকেন সন্ধ্যেবেলা শ্মশানে, এবং উনি শুধু সন্ধ্যেবেলাতেই শ্মশানে আসেন, এর আগে কিন্তু তার দেখা পাওয়া যায় না, এবং তিনি এখনও কিন্তু এক্সিস্ট করেন। তো উনি নাকি পঞ্চমুণ্ডির আসনে বসে যজ্ঞ এসব করেন এবং এইসব ব্যাপার মানে এই ধরনের পজেশন এগুলো ছাড়ানোর ব্যাপার উনি কিন্তু খুব পটু। তো বলেন যে তা তুই যা না একবার ওনার কাছে যা, মানে ওনার এক প্রকার আশা ছেড়ে দিয়েছেন যে এর থেকে খারাপ তো আর কিছু হতে পারবে না, আর কি ব্যবস্থায় বা হবে। তো ইনি যখন বড় ঠাকুমা জানায় দাদুকে এই ঘটনা, তো বলে যে হ্যাঁ একবার শেষ চেষ্টা নয় করাই যায়, যদি আমরাও রেহাই পাই। তো তারা ঠিক করে যে তারা যাবে এবং তারা জানো। তো গিয়ে তারা জানতে পারেন সেখানে তান্ত্রিকের দেখা মেলে এবং তারা তখন সে ওই যেরকমভাবে ডেসক্রিপশন দিয়েছিল যে ওরকম ছাই মেখে সে কোনো যজ্ঞই করছিল এবং হঠাৎ যজ্ঞের মাঝে সে চোখ খুলে বলে
এসেছিস, আয়। যেন উনি জানতেন যে ওনারা আসবেন সেদিনই। তো ওনারা এসে বসে পড়েন সামনে ওনার এবং বলেন যে থাক, তোদেরকে আর কিছু বলতে হবে না, আমি তো সবই জানি, কি আর করা যাবে বল। তবে এখন কিন্তু কিছুটা হলেও তোরা মুক্তি পেতে পারিস যদি চাস। তো বলে হ্যাঁ, মানে অবশ্যই চাই আমরা। তো বলেন কিভাবে বাবা, আর কি হচ্ছে এগুলো, আমরা তো কিচ্ছু বুঝতে পারছি না। তো তখন উনি জানান যে ওই বাড়িতে, মানে বাড়িটা যে জায়গায় করা হয়েছে সেই বাড়ির নিচেটা আসলে শ্মশান। মানে আগেকার দিনে জমিদাররা এবং সাহেবরা শোষণ শাসন দুটোই করেছেন। তো ওখানে নিরীহ শ্রমিক বা নিরীহ মানুষদেরকে হত্যা করেই মানে মাটিতে পুঁতে দিত। এবং 3টে খারাপ মানে খুব আত্মার ওই বাড়িটার উপর নজর পড়েছিল। তো সেই কারণে তার প্রথম সন্তান, মানে ছোট ঠাকুমার প্রথম সন্তান, যে প্রথম বাচ্চাটা মারা যায় 12 বছরে, তার উপর পড়ে এবং তিনি আত্মহত্যা করতে এক প্রকার বাধ্য হন। তো তারপর সেও এবার যখন মারা যান, সেই বাড়ির মায়া কিন্তু ত্যাগ করতে পারেননি। তো সে চেষ্টা করেছে আর যারা তার পছন্দের মানুষ তাদেরকে তাদের সাথে নিয়ে যেতে, কারণ কি সে যেখানে আছে সে তো একা আছে, তো সে চাই এদেরকেও নিয়ে যেতে। তো তার জন্য তার 13 বছরের যে দাদা ছিলেন সে তারপর চলে যান। তো তারপর তিনি চেষ্টা করেন যে তার মা, ভাই আর যারা বাবা আছে তাদেরকে চেষ্টা করেন যে তাদেরকেও একসাথে নিয়ে যাওয়ার, এবং এটা হন। এবং তার মা যখন মারা যায় তখন তার মা কিন্তু এই বাচ্চা ছেলেটা যেটা ছিল, যে কাকাটা মানে একদম সদ্যজাত যে শিশুটা ছিল, তার মায়াও ত্যাগ করতে পারেননি। তো এরকম করে 8-9টা আত্মা ওই বাড়িটার উপর নজর আছে এবং ওরা চায় যে মানে যে বংশটা যেটা আছে সেটা একদম নির্বংশ হয়ে যাক, ওটা আবার শ্মশানেই পরিণত হোক। এবং এটা শুনে তো ওদের মাথায় হাত পড়ে গেছে যে এত কিছু হচ্ছে এবং এত কিছু হয়ে গেছে অলরেডি, এটা মোটিভ ছিল অ্যাকচুয়ালিতে। তো ওরা তো কিচ্ছু বুঝতে পারে না। তো ওদের কাছে শেষ চেষ্টা এটাই, তো বলেন যে বাবা আপনি যে করে হোক বাঁচান, আমাদেরকে রক্ষা করুন, কিছু একটা করুন অন্তত। দিয়ে বলছে যে তোরা কি ভাবলি যে পালিয়ে গিয়ে তোরা একটার প্রবলেমটা সলভ করতে পারবি? এটা কিন্তু হতো না, ওরা কিন্তু ওদেরকে ছাড়তো না কোনোভাবে। তো তখন এরা বলে যে একটা পুজো করতে হবে ওই বাড়ির ভিটের উপর, আর এছাড়া আরেকটা পুজো করতে হবে এই শ্মশানের এই সাইডটাতে, ওদের ভিটের মাটি সেটা নিয়ে এসে করতে হবে। এবং তারা করেন এবং করে পরবর্তীকালে আর তাদের কোনো প্রবলেম না হলেও এখনও কিন্তু গ্রামটাতে মানে তখনকার দিনে তখন কিন্তু শোনা যেত যে কেউ কাঁদছে, বা গোয়ালের পাশে হয়তো কোনো গলা কাটা কোনো মানুষকে কোনো অবয়ব দেখা গেছে, বা গলা কাটা মানুষ মানে হয়তো আসছে, আস্তে আস্তে অন্ধকারে মিলিয়ে গেছে। এবং তখনকার দিনে তো বাথরুম ছিল না, মাঠেই যেতে হতো। তো তখন যখন সবাই যেত তখন দেখতো যে কোনো একজন মহিলা সে তার বাচ্চাকে খুঁজছে এবং গ্রামের নাকি ছেলেদের পিছনে তারাও করেছেন লিটারালি যে আমার বাচ্চা ফিরিয়ে দে, আমার বাচ্চা ফিরিয়ে দে, এরকম করে। এবং সেই বাড়িটাতেও এখন নাকি কান্নার আওয়াজ শোনা যায়, কান্না, কেউ জোরে জোরে কান্না করছে এরকম। এখনো বাড়িটা আছে, লোক থাকে না, লোক থাকে না, একদম পরিত্যক্ত। হ্যাঁ, ঘটনাটা খুবই খুবই ক্রিপি, খুবই গোড় ঘটনা, একটা আউটস্ট্যান্ডিং ঘটনা। তুই যতবারই ঘটনা দিস প্রত্যেকবারই আমার খুব ভালো লাগে। তার সব থেকে বড় প্রমাণ তো আমিষ, যে তোর ঘটনা এত ভালো লেগেছে আমাদের যে আমরা একটা সিনেমায় বানিয়ে ফেলেছি। সেকেন্ড, তুই প্রেত কথা চ্যানেলে পাঠিয়েছিলি এই বাড়িতে কেউ একা থাকে না সিরিজটা, তুই একটা অন্য নাম দিয়েছিলি গুড্ডির শেষ ডায়েরি, আমি আবার সেই নামটাকে একটু বদলেছি। এবং ওই সিরিজটারও একটা আলাদা ফ্যান বেস তৈরি হয়েছে, প্রচুর মানুষ ওই সিরিজটাকে খুব পছন্দ করেছে। এবং আজকে পডকাস্টে এই ঘটনাটা শোনার পর আমি 100% শিওর যে মানুষ তোকে আবার ওই পডকাস্টে শুনতে চাইবে। আউটস্ট্যান্ডিং একটা ঘটনা, কিন্তু কোথাও যাবেন না, দাঁড়ান, আমরা একটু আমিষ নিয়েও কথা বলবো, কারণ আমিষ সবে রিলিজ করেছে। আর আমিষের যে জন্মদাত্রী একদম, সে এখানে বসে রয়েছে, অদ্রিজা থেকে কিছু জানা উচিত। যে রাইটার, যে প্রথম আমিষটা লিখেছে, তার কাছ থেকে আমাদের জানা উচিত যে তার কেমন লেগেছে যখন তোকে ফার্স্ট টাইম আমি কল করলাম। তোর এক্সপিরিয়েন্সটা বল ওভারঅল। তো প্রেত কথার সাথেই তোর পুরো এক্সপিরিয়েন্সটা বল। খুবই ভালো, মানে কিছু বলাটাও কম হয়ে যাবে এরকম, মানে এত সাপোর্টিভ। আর মানে মনে হয়নি যে প্রেত কথা মানে আমি একদম নিউজ শুনেছি কিছু একটা, বা আমি 1 বছর ধরে ফলো করছি, এরকম মনে হয়নি। মনে হচ্ছে আমার জন্য একটা এক্সটেন্ডেড ফ্যামিলি, মানে এত ভালো। মানে যখনই আমি যার সাথে কথা বলি, তানভীর নিউটন দা হোক বা তুমি হোক,
তখনই মনে হয় যেন আরে এরা তো আমার খুব আপনই কেউ, এই তো মানে আসলেই তাই। সত্যিই তাই। এবং এরকম মনে হয়। এবং ফার্স্ট কল যখন আমি পাই তখন আমি ব্যস্ত ছিলাম একটু, এবং কলটা পেয়ে আমি ভাবি আচ্ছা প্র্যাঙ্ক কল। কলটা আমি সেরকমভাবে মানে খুব যে সিরিয়াসলি ভাবে নিয়েছিলাম সেটা নিইনি। তারপর আমি জানতে পারি যে না, এটা প্র্যাঙ্ক কল ছিল না। কারণ কি আমি ভাবতেই পারিনি যে একটা এপিসোডে আসা সেই ঘটনাটা একটা ফিল্ম হিসেবে বেরিয়ে আসবে। মানে এটা অনলি প্রেত কথা তুমি এটা বলেই তাই জন্যই সম্ভব। তো একদম তো আমি ভাবতেই পারিনি। ইভেন এখন আমি ভাবতে পারছি না যখন অলরেডি ফিল্মটা রিলিজ হয়ে গেছে, যে হ্যাঁ আমি দেখলাম ফিল্ম, যেটা একটা এপিসোড ছিল একটা টাইম, এখন সেটা একটা ফিল্ম। এবং সবথেকে বড় কথা, ওকে যখন আমি ফোন করেছি যে আমি প্রেত কথা থেকে গৌরব তপাদার বলছি, ও প্রথমে কি ও পুরো আকাশ থেকে পড়েছে, ও বিশ্বাসই করতে পারেনি যে হচ্ছে আমি কল করেছি, ও ভেবেছে ওটা প্র্যাঙ্ক কল। তো তারপর আমাকে বলছে যে কি আমি আপনাকে একটু পরে ফোন করছি বলে ও ফোনটাকে কেটে দিয়েছে। ও তখন অন্য একটা জায়গায় ছিল। হ্যাঁ, আমি তারপর ট্রু কলারে দেখি যে ওটা আসল নাম্বার কিনা, তারপর দেখি ও আচ্ছা ভেরিফাইড নাম্বার। তোর প্রেত কথা যতগুলো ঘটনা এসছে সবকটা ঘটনা মানুষ খুব পছন্দ করেছে, এবং আমি চাইবো তুই পরবর্তীকালে আরো ঘটনা পাঠা। তুই এখন কোন ক্লাসে পড়ছিস? আমি 11-এ। তুই এখন ক্লাস 11-এ পড়ছিস। এবং প্রেত কথা প্ল্যাটফর্ম আমরা সবসময় চাই যে এই ছোট ছোট বাচ্চারা আমাদের যারা রয়েছে, যারা কিনা লেখালেখি করতে ভালোবাসে, যারা কিনা কালচারাল ব্যাকগ্রাউন্ডের সাথে থাকতে ভালোবাসে, আমরা সবসময় চাই তারা যেন আরও বড় হোক, তারা যেন আরও বড় স্বপ্ন দেখতে পারুক, এবং সেই স্বপ্নগুলোকে আমরাও যদি বাস্তবায়িত করতে পারি তাহলে আমরাও খুব খুশি হই। অদ্রিজা আমাদের খুব প্রিয় একজন মানুষ, খুব প্রিয় এক বোন। আপনারা অদ্রিজাকে খুব ভালোবাসা দেবেন এবং অদ্রিজার পাশে থাকবেন। অদ্রিজার ইচ্ছা বড় হয়ে ডাক্তার হওয়ার। এবার অদ্রিজা কিন্তু তার পাশাপাশি এখন লেখিকাও। তো আমি অদ্রিজাকে খুব ইনসিস্ট করছি যে তুই লেখ, বইমেলাতে একটা বই প্রকাশ কর, আমি সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি, বাট তুই লেখ, কারণ তোর লেখার হাতটা খুব ভালো। আপনারা এভাবেই সব সময় আমাদেরকে সাপোর্ট করতে থাকুন, প্রেত কথাকে সাপোর্ট করুন, অদ্রিজাকে সাপোর্ট করুন, এবং অদ্রিজার মতো আরও যারা যারা রয়েছেন, যাদের ট্যালেন্ট আছে, যাদের কোয়ালিটি আছে, যারা আপনাদের সামনে নিজেদেরকে উপস্থাপন করেন, তাদের সকলকে সাপোর্ট করুন, ভালোবাসা দিন, এবং আপনিও চলে আসুন আমাদের পডকাস্টে। 9875476704 এই নাম্বারে আপনি ভয়েস করে পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে আপনার ঘটনা সিলেক্টেড হলে আমরা আপনাকে ডেকে নেব। এবং কে জানে, বলা যায় না, হয়তো কোনোদিনও আপনার ঘটনার উপর হতে পারে আমাদের প্রেত কথার পরবর্তী কোনো সিনেমা। যাই হোক, আজকের মতো এপিসোড এখানে শেষ করছি। থ্যাংকস আ লট অদ্রিজা ফর কামিং। তুই এলি, খুব ভালো লাগলো। এবার আমরা খাওয়া দাওয়া করবো, প্রচুর গল্প করব, আড্ডা মারবো। অদ্রিজার ফ্যামিলি এসছে, সবার সঙ্গে বসে গল্প করব। ততক্ষণ পর্যন্ত আপনারাও কিন্তু প্রেত কথার সাথে থাকুন এবং সব সময় আমাদেরকে ভালোবাসা দিতে থাকুন। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।